উত্তর করিমগঞ্জে বিজেপি প্রার্থী ঘোষণায় আগাম দীপাবলির আমেজ, উচ্ছ্বাসে ভাসল কর্মী সমর্থকরা। ভারতীয় জনতা পার্টির প্রার্থী তালিকা প্রকাশের পর উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে উৎসবের আবহ তৈরি হয়েছে। দলীয় প্রার্থী হিসেবে সুব্রত ভট্টাচার্যের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই তার বাসভবনে নেমে আসে এক প্রকার আগাম দীপাবলির আনন্দ। ফটকা ফাটানো, মিষ্টি বিতরণ, ঢাকঢোলের তালে নাচ, সব মিলিয়ে কর্মী ও সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। বহুদিনের প্রত্যাশা পূরণ হওয়ার দলীয় শিবিরে যেন আনন্দের ঢেউ বয়ে যায়। জানা গেছে, ছাত্র রাজনীতি থেকে নিজের রাজনৈতিক জীবনের সূচনা করেন সুব্রত ভট্টাচার্য। ধীরে ধীরে সংগঠনের ভিত মজবুত করে তিনি জেলা বিজেপির দুইবারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, দলীয় কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং তৃণমূল স্তরে সক্রিয় ভূমিকার ফলস্বরূপ এবার তাকে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে নির্বাচিত করেছে দল। দলীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে জেলা সভাপতির পরিবর্তন এবং বর্তমান বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্তকে কাঠিগড়া কেন্দ্রে প্রার্থী করার সিদ্ধান্তের পর উত্তর করিমগঞ্জের নতুন মুখ হিসেবে সুব্রত ভট্টাচার্যের উপর আস্থা রাখেন নেতৃত্ব। এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যিনি সাংগঠনিক দক্ষতা ও জনসংযোগের ভিত্তিতে সুব্রত ভট্টাচার্যকে এই কেন্দ্রের দায়িত্ব অর্পণ করেন। প্রার্থী হিসেবে মনোনয়ন লাভের পর এক প্রতিক্রিয়ায় সুব্রত ভট্টাচার্য জানান, এই দায়িত্ব তার কাছে একদিকে যেমন গর্বের, তেমনি বড় চ্যালেঞ্জও। তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ দলের কেন্দ্রীয় রাজ্য নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করেন যে উত্তর করিমগঞ্জের সাধারণ মানুষ তাকে সমর্থন জানিয়ে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন। এদিকে প্রার্থী ঘোষণার পর থেকে দলীয় কর্মীরা নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি শুরু করেছেন। এলাকায় সভা, মিছিল এবং জনসংযোগ কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিজেপি সমর্থকদের মতে, সুব্রত ভট্টাচার্যের প্রার্থী হওয়া উত্তর করিমগঞ্জ কেন্দ্রের নির্বাচনী লড়াইকে আরো আকর্ষণীয় করে তুলবে। বিভিন্ন অংশে যেভাবে উন্নয়ন ত্বরান্বিত হচ্ছিল, সেই দৃষ্টিতে বর্তমানে ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তা এই বিধানসভা সমষ্টির বেশিরভাগ জনসাধারণের যে আশা, যে আকাঙ্ক্ষা, সেটাকে মান্যতা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং আমাদের মাননীয় প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় দিলীপ শইকীয়া মহোদয় আমাকে মনোনয়ন প্রদান করেছেন। তার জন্য আমি ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তাদের কাছে আমি ঋণী, এবং সেই সঙ্গে আমার মাননীয় মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী এই মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে যার সবথেকে বড় ভূমিকা, আমি শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি তারপর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসামের ভারতীয় জনতা পার্টির মাননীয় প্রদেশ সভাপতি শ্রীযুক্ত দিলীপ শইকীয়া মহাশয়কে। আমি ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাকে মনোনয়ন দেওয়ার পিছনে ওনার বড় ভূমিকা আছে। তারপর আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত পীযূষ হাজারিকা মহোদয়, মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত জয়ন্ত মল্ল বড়ুয়া মহাশয়, আমাদের বরাক উপত্যকার দুই মন্ত্রী, মাননীয় মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়, মাননীয় মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয়, আমি তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমার রাতাবাড়ির মাননীয় বিধায়ক শ্রী বিজয় মালাকার মহাশয়কে। আমার মনোনয়ন পাওয়ার পিছনে ওনারও ভূমিকা আছে। আমি আজকের দিনে শুধু মনোনয়ন পাওয়াটা নয়, এটা একটা প্রথম ধাপ। এই আসন পুনরুদ্ধার করতে হবে। দীর্ঘ 15 বছর থেকে এই আসন ভারতীয় জনতা পার্টির দখলে নেই। এই আসন পুনরুদ্ধার করার ক্ষেত্রে এই মাননীয় মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর পর যাদের ভূমিকা থাকবে, আমাদের বর্তমান সাংসদ শ্রীযুক্ত কৃপানাথ মালা মহোদয়, আমাদের প্রাক্তন সাংসদ মাননীয় শ্রীযুক্ত মিশন রঞ্জন দাস মহোদয়, এই দলের জ্যেষ্ঠ নেতা শ্রী বিশ্বরূপ ভট্টাচার্য মহোদয়, আমাদের বর্তমান পৌরপতি শ্রী রবীন্দ্রচন্দ্র দেব মহাশয়, প্রাক্তন পৌরপতি ডক্টর মানস দাস মহাশয়, প্রাক্তন পৌরপতি শ্রী কৃষ্ণ দাস মহাশয়, প্রাক্তন পৌরপতি শ্রী সুধাংশু দাস মহোদয়, প্রাক্তন পৌর সভানেত্রী শ্রীমতী অঞ্জনা রায় মহাশয় সহ আমাদের প্রাক্তন উন্নয়ন কর্তৃপক্ষের অধ্যক্ষ শ্রী দেবব্রত সাহা মহাশয়, এবং যিনি আজকের দিনে এই বিধানসভা সমষ্টিতে আর সবথেকে বড় ভূমিকা, যিনি বেশি সহযোগ করতে পারবেন আমাকে, বর্তমান যিনি বিধায়ক আছেন শ্রীযুক্ত কমলাক্ষ দে পুরকাস্ত। উনি একটি অন্য বিধানসভা সমষ্টিতে যদিও প্রার্থী হয়েছেন, কিন্তু এই বিধানসভা সমষ্টি পুনরুদ্ধার ক্ষেত্রে ওনারও সহযোগিতা আমি কামনা করছি। সকলের সহযোগিতায় এবং সবথেকে বড় এই গণদেবতা এই বিধানসভা সমষ্টির শ্রদ্ধেয় জনসাধারণ, আমি সকলের কাছে এই আসন বিজেপি যাতে পুনরুদ্ধার করতে পারে, অন্ততপক্ষে উন্নয়নের গতিতে এই বিধানসভা সমষ্টি যাতে অন্ততপক্ষে একই সঙ্গে অন্যান্য বিধানসভা সমষ্টির সঙ্গে চলতে পারে,
সেই যাত্রা পথে যাতে সকলের সহযোগ থাকে সেই কামনা করছি। ধন্যবাদ। আবার ঐতিহাসিক করিমগঞ্জ টাউন ঈদগাহে ঈদ উল ফিতরের নামাজ পড়াবেন বিশিষ্ট মাওলানা মুফতি মাহবুবুল আলম কাসিমি। সাজ সাজ রবে সেজে উঠেছে করিমগঞ্জ টাউন ঈদগাহ ময়দান। দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতরকে ঘিরে করিমগঞ্জ শহরে বইছে আনন্দ উচ্ছ্বাস ও ধর্মীয় আবহ। রোজার আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের শিক্ষা বুকে ধারণ করে মুসলিম সম্প্রদায় প্রস্তুত হচ্ছে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। প্রতি বছরের মতো এবারও ঐতিহাসিক করিমগঞ্জ টাউন ঈদগাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ উল ফিতরের প্রধান জামাত। 21 মার্চ শনিবার সকাল ঠিক 9টায় অনুষ্ঠিত হবে নামাজ। এই নামাজে ইমামতি করবেন বদরপুর আল জামিয়ার মুহাদ্দিস বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব মাওলানা মুফতি মাহবুবুল আলম কাসিমি। বৃহস্পতিবার টাউন ঈদগাহ ময়দানে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন ঈদগাহ কমিটির সদস্যরা। এতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ঈদগাহ কমিটির সম্পাদক তথা দৈনিক নববার্তা প্রসঙ্গের সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী। তিনি বলেন, ঈদ উল ফিতর নামাজের পূর্বে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন, যেখানে ধর্মীয় দিক নির্দেশনা, সামাজিক সম্প্রীতি ও মানব কল্যাণের বার্তা তুলে ধরবেন মাওলানা মুফতি মাহবুবুল আলম কাসিমি। এদিকে ঈদকে সামনে রেখে ইতিমধ্যে নতুন রূপে সেজে উঠেছে করিমগঞ্জ টাউন ঈদগাহ। রঙিন লাইট ও আকর্ষণীয় আলোকসজ্জায় ময়দান হয়ে উঠেছে দৃষ্টিনন্দন, যা শহরবাসীর মধ্যে বাড়িয়ে দিয়েছে ঈদের আমেজ। প্রতিবারের মতো এবারও 20 থেকে 25 হাজার মুসলিম সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা। শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পৌরসভার স্থানীয়রা, ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি টিপু সুলতান চৌধুরী, আবিদুর নূর চৌধুরী, আমান চৌধুরী, আলিয়ানুদ্দিন, আব্দুল আহাদ সহ অন্যান্যরা। করিমগঞ্জের ঐতিহ্য বহন করছে বর্তমান ঐতিহ্য। তো আমরা এখন আপনাদেরকে যা অবগত করাতে চাই সেটা হলে আমাদের ঈদের নামাজ অনুষ্ঠিত হবে আগামী শনিবার অর্থাৎ 21 মার্চ এবং নামাজ শুরু হবে সকাল 9টায়। নামাজ পরিচালনা করবেন আল ফুরকান একাডেমির ডিরেক্টর তথা প্রিন্সিপাল এবং পাশাপাশিভাবে আল জামিয়াতুল ইসলামিয়াতুল আরবিয়ার মুহাদ্দিস মুফতি মাহবুবুল আলম বরবইয়া সাহেব। তো এই দিন আমাদের কার্যসূচি হলো, যদিও আমাদের নামাজের সময় সকাল 9টায়, তথাপি আমরা আমাদের কচিকাচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যায় সকাল 6:30 থেকে। আমরা আপনাদের মাধ্যমে আমাদের জেলা তথা জেলার বাইরের সর্বস্তরের জনসাধারণকে এই আহ্বান জানাবো যে যাতে আপনারা প্রত্যেকে সকাল 7টার মধ্যে ঈদগাহে এসে উপস্থিত হন। কিন্তু খুবের সঙ্গে বলতে হচ্ছে, আমাদের যে নির্দিষ্ট সময় দেই, প্রায় সময় মুসল্লিরা করেন কি, নামাজের ঠিক 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট আগে এসে পৌঁছেন। তো এত ভালো একজন বক্তা উনি, ওনার বক্তব্যটাও শুনতে পারলেন না ওনারা, এবং আমরা অপেক্ষা করতে তীর্থের কাকের মতো অপেক্ষা করতে হচ্ছে। ওনাদের মুসল্লিরা আসছেন, কবে ফিল্ড ভর্তি হচ্ছে, আমরা শুরু করব। তো এবারে আমরা যে ধারণা করছি, যদি ওয়েদার প্রকৃতি যদি আমাদের সহায় করে, প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয়, তাহলে এবারের যে জামায়াত হবে তা হয়তো এতদিনের সব রেকর্ড অতিক্রম করবে। কারণ আমরা ধারণা করে নিচ্ছি যে মোর দেন 20,000 পিপল ইজ অ্যাসেম্বল হিয়ার। তো আপনারাও, আপনাদের নিমন্ত্রণ রইল, আপনারা সময় মতো এখানে উপস্থিত হবেন এবং আমাদের আনন্দের সঙ্গে আপনারা আনন্দ ভোগ করবেন। আর ব্যাপারটা হলো যে আমরা কালকে একটা মিটিং করেছি ডিসি মহোদয়, করিমগঞ্জের ডিসি প্রদীপ কুমার দ্বিবেদী মহোদয় পৌরোহিত্য করেছেন। এখানে আমাদের এসপি, এসএসপি লীনা দুলে, এডিশনাল এসপি প্রণবজ্যোতি কলিতা, তারপর আমাদের মারিয়া তানিম, এডিসি ম্যাজিস্ট্রেসি,
সহ অন্যান্য সার্কেল অফিসার, অন্যান্য ম্যাজিস্ট্রেটরা অনেকেই ছিলেন। আর বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তগুলো আপনাদের মাধ্যমে জানাতে চাই, হয়তো পত্রপত্রিকায় আপনারা পেয়েছেন। সিদ্ধান্তটা হলো যে আমাদের ওয়াটার সাপ্লাই কানেকশনটা, মানে ওয়াটার সাপ্লাইটা মিনিমাম 3বার হবে এই উৎসবের কয়েকদিন। আর তাৎক্ষণিকভাবে কোনো স্বাস্থ্যের কোনো প্রবলেম দেখা দিলে, আমাদের অনেক লোক তো জড়ো হবেন এখানে, এই সময় কোনো স্বাস্থ্যের কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে লোক থাকবে এখানে। আমরা সেখানে কন্ট্রোল রুম বলা থাকবে, জয়েন্ট ডিরেক্টর এখানেও থাকবে, অতি কোনো সমস্যা নেই। আর ব্যাপারটা হলো যে আমরা উজুর জায়গার ব্যাপারটা অনেকে দেখেছেন যে উজুর যে জায়গাটা, সেটা আমরা পুষ্করিণী এবার কিছু কাজ করার জন্য আমাদের ডান সাইডের, মানে দক্ষিণ সাইডের পুষ্করিণীটা যারা থাকবেন এবং বিভিন্ন প্রশাসনিক লোকরা থাকবেন। আমরা কিভাবে এটা পরিচালনা করব, আমাদের ভলেন্টিয়ারদের নিয়ে একটা আলোচনা সভা হয়। এই সভার সুবাদে আমরা এশার নামাজ সমবেত হয়ে পড়ে থাকি। তারপরে পরের দিন আমরা আমাদের বিশেষ অতিথি যিনি থাকেন ওনাদেরকে নিয়ে এই নামাজ পরিচালনা হওয়ার পর আমরা একটা গেট টুগেদার যাকে বলে একটা পার্টি করে থাকি। এটা আমরা ঈদগাহ বাইরে কোনো একটা স্থানেতে, এইবার আমরা করেছি বিদ্যার্থী ল্যান্ড 2, সেই জায়গাতে আমাদের বিশেষ অতিথি এবং তৎসঙ্গে এখানে যারা আমন্ত্রিত থাকবেন, বিশেষ গেস্টরা থাকবেন, তাদেরকে নিয়ে এখানে একটা ঈদ প্রীতি সম্মেলন একটা অনুষ্ঠান হবে ছোটো করে। সবার সহযোগিতা এবং উপস্থিতি আমরা কামনা করি। তৎসঙ্গে মিডিয়া ভাইদেরকে আজকে আপনারা আমাদের এই প্রেস মিটের মাধ্যমে সমস্ত শহর তথা শহরবাসীকে এই মেসেজটা আপনাদের মাধ্যমে পৌঁছবে, এটা বুঝতে হবে। আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। মিডিয়াদের জন্য এখানে বসার জায়গা থাকবে ঈদের দিন, আপনারা এখানে থাকবেন এবং জলের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে থাকবে। এই বলে আমার বক্তব্য শেষ হয়েছে। দল ছেড়ে নির্দল প্রার্থী নিহার দাস, সাংসদ পরিমল শুক্লবৈদ্যের বিরুদ্ধে ক্ষোভ। দলীয় রাজনীতিতে বড়সড় চমক সৃষ্টি করে ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস দল ত্যাগের ঘোষণা করেছেন। সাংসদ পরিমল শুক্লবৈদ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। নিহার দাসের অভিযোগ করেন, সাংসদ পরিমল শুক্লবৈদ্যের চক্রান্তের কারণেই তিনি এবারের নির্বাচনে দলীয় টিকিট থেকে বঞ্চিত হয়েছেন। তার দাবি, দলের ভেতরে পরিকল্পিতভাবে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, যা তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি। এই প্রেক্ষিতে দল ছেড়ে তিনি এবারের নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে তিনি নিজের সমর্থকদের নিয়ে প্রচারে নেমেছেন এবং জনসমর্থনের উপর ভরসা রেখে বড় ব্যবধানে জয়লাভের আশাবাদ ব্যক্ত করেছেন। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে ধলাই বিধানসভা এলাকায় এর প্রভাব কতটা পড়বে তা নিয়ে জল্পনা তুঙ্গে। অন্যকান্তিকে টিকিট না দিলে উনি পদত্যাগ করবেন, আর এই জন্য একজন সিনিয়র মানুষ এই হিসেবে পার্টি তার কথা রেখেছে। এখানে অনেক চেষ্টা করেছেন, চেষ্টা করে উনি ব্যর্থ হয়েছেন। দেখলেন যে সংগঠন নিহার দাসের সঙ্গে, জনগণ নিহার দাসের সঙ্গে এখানে পারেননি, তিনি দিল্লি গিয়ে কাজটা করেছেন। আজকের দিনে একটা প্রশ্ন হচ্ছে, অনেকে ভাবতে পারে হ্যাঁ এটা সত্যি কথা যে গত উপনির্বাচনে ওনার জন্য আমি টিকিট পেয়েছি, এটা আমি স্বীকার করব, আজীবন স্বীকার করব। উপনির্বাচনে জয়ী হওয়ার মাত্র 15-20 দিন পরে তার সঙ্গে আমার দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে, মানসিক দ্বন্দ্ব। এই দ্বন্দ্বটা কিন্তু একদিনে না, আজকের দিন আগে ভাবতে পারে যে পরিমল শুক্লবৈদ্যের সঙ্গে কি হলো, সবাই তো সবটা বুঝে না, কিন্তু প্রকৃত অর্থে দ্বন্দ্ব আমার 15-20 দিন পরেই শুরু হয়ে গেছে। এই যে মডেল অঙ্গনারী সেন্টারে এক একটাতে 25 লক্ষ টাকা আছে। উনি করতেন কি, নিয়ম হচ্ছে এক একটার জন্য এক একজন চেয়ারম্যান। উনার একজন পকেটের মানুষ বিভাস দেবকে উনি সবগুলার চেয়ারম্যান দিয়ে দিয়েছেন। আর সিদ্ধার্থ ভট্টাচার্য ওনার ইঞ্জিনিয়ার, এই দুজনে মিলে, মানে ইঞ্জিনিয়ারের সঙ্গে চেয়ারম্যানের অ্যাকাউন্ট থাকে, উনি সবগুলার চেয়ারম্যান দিয়েছেন একজনকে। টাকা উঠে যেভাবে খুশি খরচ করে। আমি
আমি বললাম যে না, এটা তো হবে না। আমি ইঞ্জিনিয়ারকে বললাম যে না, এটা হবে না, আলাদা আলাদা চেয়ারম্যান থাকতে লাগবে। এখান থেকে আমার সঙ্গে শুরু হয়েছে। আমি এমএলএ হয়েছি, ভোট টেকিং হয়েছে আমার ডিসেম্বরের 4 তারিখ। মার্চ মাসে আমাকে না জানিয়ে উনি সাইন করে উনি জমা দিয়ে দিয়েছেন, মডেল অর্গানাইজেশনটা জমা দিয়ে দিয়েছেন। উনি কন্ট্রাক্টরদের সঙ্গে যে তার ভালোবাসা, যে সম্পর্ক, এটাকে উনি ভুলতে পারেননি। এই যে বিভিন্ন কাজের, রাস্তার কাজের কন্ট্রাক্টররা যে সম্পর্ক, যে মিষ্টির যে বান্ডিল নিয়ে আসে তার ঘরে, এটার যে স্বাদ, এটা উনি ভুলতে পারেননি। আমার কাছে একজন কন্ট্রাক্টর এসছে, বলছে তো আমি 34টা পিএইচির কাজ পেয়েছি, আমি কাকুকে 90টা রসগোল্লা দিয়েছি। 90টা রসগোল্লা দিয়েছে। কন্ট্রাক্টররা আসলে আমাকে বলে, আগে পরিমলদা এমএলএ ছিলেন, আমরা তো মিষ্টি দিয়েছি, আপনাকে কোন জাতের মিষ্টি দেব বুঝছেন। আমি বলি আজকের দিনে একজন কন্ট্রাক্টরের নাম আমি বলি, পূর্ণম দেব করে একজন কন্ট্রাক্টর আছে। পূর্ণম দেবের 34টা কাজ চলে ধলাইতে তার পিরিয়ডে। একজন মানুষ এতগুলো কাজ পায় কিভাবে? শিলচরের রাজদীপ রায়কে ঘিরে উচ্ছ্বাস, মনোনয়নের পরই জমকালো অভ্যর্থনা। শিলচর বিধানসভা আসনে বিজেপির মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই জেলা বিজেপি কার্যালয়ে পৌঁছে উচ্ছ্বাসের জোয়ারে ভাসলেন রাজদীপ রায়। কার্যালয় প্রাঙ্গণে দলীয় কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়ে এবং মুহূর্তেই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দলীয় পতাকা, স্লোগান ও ফুলের তোড়া দিয়ে প্রার্থীকে বরণ করে নেন উপস্থিত কর্মীরা। অনেকেই রাজদীপ রায়কে অভিনন্দন জানিয়ে তার প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। এই উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত হয়ে তিনি সকলকে ধন্যবাদ জানান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজদীপ রায় বলেন, দল আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছে তা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তিনি আরো বলেন, শিলচরের সার্বিক উন্নয়ন, পরিকাঠামো বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত করাই তার প্রধান লক্ষ্য। আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী বলেও জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মনোনয়নের পর এ ধরনের ব্যাপক জনসমাগম ও উচ্ছ্বাস আসন্ন নির্বাচনে বিজেপির সংগঠনগত শক্তির ইঙ্গিত বহন করছে। এখন দেখার বিষয় এই উচ্ছ্বাস ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলতে পারে। ভারতীয় জনতা পার্টির সব কার্যকর্তাদেরকে, যে কার্যকর্তাদের অক্লান্ত পরিশ্রমে উত্তর পূর্ব ভারত, বিশেষ করে আসামে ভারতীয় জনতা পার্টির সরকার বিগত বছর থেকে চলছে, আমার দলের নেতাদের, বিশেষ করে গুয়াহাটি এবং দিল্লির সব নেতৃবৃন্দদেরকে আমি আমার ব্যক্তিগত গ্র্যাটিটিউড আমি জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি যে আমাকে আরেকবার, বিশেষ করে শিলচর বিধানসভাতে আমাকে শিলচর বিধানসভার লোকদের, জনসাধারণকে সেবা করার আরেকবার সুযোগ আমি পেয়েছি। অবশ্যই মধ্যেখানে ইলেকশন আছে, ইলেকশনটা জিততে হবে, ইলেকশন জিতে আমি আশা করি এই সুযোগটা আমার শিলচরে বিভিন্ন ধরনের তো খুব আছে, এটা আমি জানি, কিন্তু সেরকম খুব নেই। ভারতীয় জনতা পার্টি আসার পরে একটা করে টিক বক্স করা হচ্ছে, বক্সে টিক করা হচ্ছে, খুব কিছু করে যাচ্ছে। একসঙ্গে সব ভোট যাওয়া হবে না, 70 বছরের সমস্যার সমাধান হতে 70 দিনে হয় না। আশা করি আমরা আগামী দিনে যেভাবে সরকার উত্তর পূর্ব ভারতের দিকে নজর দিয়েছে, বিশেষ করে নরেন্দ্র মোদীর সরকার উত্তর পূর্ব ভারতের দিকে এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার বিশেষ করে বরাক উপত্যকার দিকে নজর দিয়েছে। আরবান এরিয়াতে কিছু আরবান ইস্যুস আছে, এই আরবান ইস্যুসের জন্য আরবান প্ল্যানিংয়ের দরকার আছে এবং আমরা স্পেসিফিক এক্সপার্টসদেরকে নিয়ে এবং সবাইকে একসঙ্গে করে দল এবং
টেকনিক্যাল এক্সপার্টসদেরকে একসঙ্গে করে যাতে এই সমস্যার সমাধান করা যায়, এটা আমরা নিশ্চিন্তভাবে করব। আমি আপনার জড়িয়তে আমি বরাকবাসী, বিশেষ করে বরাক উপত্যকার যত আরবান এরিয়াগুলো আছে তাদের জনসাধারণকে আমি আশ্বাস দিতে চাই যে আমরা সায়েন্টিফিক সলিউশন করার চেষ্টা করব। একসময় যখন আপনার দলের একটা নীতি অনুযায়ী কাজ হয়েছে। দীপায়নার আমি একসঙ্গে, আমরা বন্ধুস্থানীয়, অনেক বছর থেকে একসঙ্গে কাজ করেছি। কার মাথায় ক্যাপ্টেনশিপটা আছে সেটা পরের কথা, আমরা একসঙ্গে কাজ করে যাব। দীপায়নের সঙ্গে আমারও সকালে একটু আগে কথা হয়েছে, একটু পরেও আমরা আবার কথা বলে নিশ্চিন্তভাবে থাকেন, আমরা একসঙ্গে মিলে কাজ করব। রাজদীপ রায়ের প্রার্থী ঘোষণার পর 31 নম্বর ওয়ার্ডে বাজি ফাটিয়ে বিজেপির উচ্ছ্বাস। শিলচর বিধানসভা আসনে বিজেপির প্রার্থী হিসেবে রাজদীপ রায়ের নাম ঘোষণার পর শহরের বিভিন্ন প্রান্তে আনন্দ উল্লাসে মেতে ওঠেন দলীয় কর্মী সমর্থকরা। বিশেষ করে পুরাতন 19 নম্বর ওয়ার্ড তথা নতুন 31 নম্বর ওয়ার্ডে এই উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রার্থী ঘোষণার খবর প্রকাশ্যে আসতেই ওয়ার্ডে বাজি ফাটিয়ে এবং মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ উদযাপন করেন বিজেপির স্থানীয় নেতাকর্মীরা। এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এই প্রসঙ্গে বিজেপির কনিষ্ঠ কর্মকর্তা সুজিত দাস চৌধুরী বলেন, আজ শিলচরের জন্য এক ঐতিহাসিক ও আনন্দের দিন। আমরা অত্যন্ত আশাবাদী যে এই ওয়ার্ড থেকে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে এবং কংগ্রেসের খাতায় একটি ভোটও পড়বে না। তিনি আরো বলেন, রাজদীপ রায়ের নেতৃত্বে শিলচর বিধানসভা এলাকায় আগের তুলনায় আরো ব্যাপক উন্নয়ন সাধিত হবে বলে আমরা বিশ্বাস করি। রাজনৈতিক মহলে এই প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে এবং আগামী নির্বাচনে শিলচর আসনে জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। শিলচরের একটা ঐতিহাসিক দিন। আমরা ডক্টর রাজদীপ রায় মহাশয় যে শিলচরের বিধানসভার বিধায়ক হিসেবে বিজেপি প্রার্থী থেকে মনোনীত হয়েছেন, এই আনন্দে আমরা 19 নম্বর পুরাতন এবং নতুন 31 নম্বর ওয়ার্ডের সকল বিজেপি কর্মকর্তারা একত্রিত হয়ে আনন্দে আজকে একটু বাজি ফোটালাম। উনি যেহেতু দাঁড়িয়েছেন, আপনার কি কতটুকু সহযোগিতা করবেন? আমরা এই ওয়ার্ড থেকে আশা করি কংগ্রেসে হার্ডলি যদি 100 ভোটও পাবে না, আমরা ভরসা সব প্রায় 7000 ভোটে রাজদীপ রায়ের পকেটে যাবে।